নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে ভিডিও দিতে দিতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে। প্রথমে ভাবছিলাম দেব না, তারপরে ভাবলাম না, যতই দেরি হোক না কেন আজকে আমাকে ভিডিওটা দিতেই হবে। কারণ এখন না টাইমে ভিডিও না দিলে দেখছি চ্যানেলের রিচ অনেকটা ডাউন হয়ে যাচ্ছে। আপনারা ঠিকঠাক করে আমার ভিডিও দেখতে পাচ্ছেন না, কারণ আমার মনে হয় আপনাদের সবার কাছে হয়তো ঠিকঠাকভাবে নোটিফিকেশনও যাচ্ছে না। তাই ভাবলাম দেরি হলেও আমি এখন থেকে টাইমে এই ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ভয়েস ওভার দেওয়ার সমস্যাটা না যেন কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। রাত্রিবেলা করে মেয়ে ঘুমিয়ে গেলে আগে আমি ভয়েস ওভার দিতাম, কিন্তু এখন আর সেটা দিয়ে উঠতে পারি না। কারণ রাত্রেবেলা এই বর্ষার ওয়েদারে না এখানে প্রচুর ঝিঁঝি পোকা বেড়েছে। এত বেশি ঝিঁঝি পোকার আওয়াজ হয়। আর এখন তো গরমকাল, প্রত্যেকের রুমেই মোটামুটি ফ্যান চলছে। ফ্যানের আওয়াজে না রুমের ভেতরে দিতে পারি না রুমের বাইরে দিতে পারি। রুমের বাইরেই ভয়েস ওভার দিলে খুব বেশি পরিমাণে এই ঝিঁঝি পোকার আওয়াজ আসে। আর রাত্রেবেলার পরে আমি সকালবেলা তো প্রচণ্ড ব্যস্ত থাকি, সকালবেলা তো একদমই দিয়ে উঠতে পারি না। আর আজকাল একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি, তার কারণটা আবার কিছুদিন পরে বলবো। আর আগেই আপনাদেরকে বলেছিলাম না, কয়েকদিন ধরে অনেক ব্যস্ত ছিলাম, ভিডিও দিয়ে উঠতে পারছিলাম না। তার একটা কারণ এখন আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিনের ইচ্ছে ছিল জানেন, সিংহাসনের নিচে এরকম একটা ছোট্ট ক্যাবিনেট টাইপের নেব, যাতে সিংহাসনটা উঠিয়ে রাখতে পারি। আমরা সবাই তো খাটের উপরে শুই না, তো আমি ঠাকুরকে কিভাবে নিচে রাখতে পারতাম, তো সেটা দেখে আমার খুব খারাপ লাগতো। তবে বিভিন্ন কারণের জন্য করে উঠতে পারিনি। তো এবারে ভাবলাম যে কোনো কিছুর দিকে না তাকিয়ে এই সিংহাসনের নিচে একটা ক্যাবিনেট বানিয়ে ফেলি। খুবই অল্প প্রাইসে আমি করেছি এটা, আর পাশেরই একটা দোকান থেকে বলে মাপটাপ দিয়ে এটা বানিয়েছি। এটা আমার এত বেশি পছন্দ হয়েছে। তো এটা বানাতে দেওয়া নিয়ে এটাকে এখানে এসে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা অবধি অনেক মোটামুটি ঝামেলা গিয়েছে আর কি। যবে এটা এসেছে সেটা সাজাতে মোটামুটি এক বেলা আমার সময় লেগে গিয়েছে। সব কিছু আবার নিচে নামিয়ে ঠাকুরের সিংহাসনকে পরিষ্কার করে আবার এটাকে অর্গানাইজ করে রাখতে রাখতে অনেকটা সময় লেগে গিয়েছে। আর সেই সময়গুলো না একদমই ভিডিও করে উঠতে পারিনি, আর ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারিনি। আর তারপরে বিভিন্ন কারণের জন্য একটুখানি ব্যস্তও ছিলাম মাঝখানটাতে। এখন তো আরও বেশি ব্যস্ত রয়েছি। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন সকালবেলা কিন্তু আমি চলে এসেছি। গোপালকে শয়ন থেকে উঠিয়ে ওকে আবার সুন্দর করে শৃঙ্গার করিয়ে সিংহাসনে বসাবো। আমার আগে যখন ছোট্ট একটা সিংহাসন ছিল, মানে বিয়ের ঠিক পরে পরে, সেই সিংহাসনটা এখন আমার কাছে আর নেই। আমি আমার বাবার বাড়িতে দিয়ে এসেছি, একদম ভেঙে চুরে ওটার অবস্থা খারাপ হয়ে এসেছে। তো সেই সিংহাসনে না গোপাল থাকতো না। আমি এই গোপালটা না আমার বিয়ের সময় আমার হাজব্যান্ডের এক বন্ধুর কাছ থেকে গিফট পেয়েছিলাম। তো প্রথম না ভয়ে আমি এটা সেবা করতেই পারতাম না। তো পরে মানে ধরুন প্রায় 6 মাস 7 মাস পরে, যখন বিয়ের পরে প্রথম জন্মাষ্টমী আসে, অনেক সাহস করে গোপালের প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম। তারপরে যেন কিছুতেই আর মনটা মানল না যে গোপালকে আমি শোকেসের মধ্যে তুলে রাখি। তারপরে আমি 2 বেলা 3 বেলা করে ধীরে ধীরে ভোগ দেওয়া শুরু করলাম। আমার যেন মনে হলো আমার ভেতর থেকে কেউ আমাকে এই সাহসটা জোগালো যে তুই আমার সেবা করতে পারিস। উনি যে কৃপা করে ওই সেবাটা আমাকে দিয়েছিলেন, এখন মনে হয় সত্যি আমার জীবনটা অনেক ধন্য হয়ে গিয়েছে ওনার এই সেবাটুকু পেয়ে। তো এখন আমি চেষ্টা করি ওনার সেবার মধ্যে নতুন নতুন জিনিস যেন আমি অ্যাড করতে পারি। এখন তো অনেক বাচ্চা ছোট রয়েছে, তাই হয়তো এখন ঠিকঠাকভাবে সেবা করে উঠতে পারি না। তবে আমার বেবি একটু বড় হলে, ও যখন বুঝতে শিখবে গোপাল সেবার ব্যাপারে, তো আমার ইচ্ছে রয়েছে অনেক ভালো করে গোপালের সেবা করার জন্য। তো যাই হোক, ওই যে প্রথম জন্মাষ্টমীটা পার করেছিলাম, তারপর থেকেই গোপাল আমার সন্তান সম। তারপর থেকেই না গোপালকে আমি নিজের সন্তানের মতো করেই আগলে রাখি। যতটুকু নিজের হাতে অপোক্ত সেবাটুকু করতে পারি, উনি কিন্তু দেখি সেই সেবাতেই আমার কাছে সন্তুষ্ট হন। তো ধীরে ধীরে উনি আমাকে সব কিছু শেখাচ্ছেন, উনি আমাকে এদিকে রাস্তা দেখাচ্ছেন আর কি। আর বিয়ের পরে ওই ছোট্ট সিংহাসনটায় যখন এই চিত্রপটে ঠাকুরগুলো থাকতো, তখন আমার সিংহাসনটা দেখে না মনে হতো সিংহাসনটা হয়তো একটুখানি অপূর্ণ রয়েছে, কিছু এমন একটা নেই যেটা আমার সিংহাসনটাকে পূর্ণ করতে পারছে না। তারপরে যখন আমি গোপালকে রাখলাম না, আর ধীরে ধীরে গোপালকে আমি এই মাঝখানে রাখতে শুরু করলাম, তারপর থেকেই আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই মনে হতে লাগলো যে সিংহাসনটা এবারে পূর্ণ হয়েছে আর কি, যেন মনে হচ্ছে সিংহাসনের মধ্যে রাজা ফিরে এসেছেন। তো আমার দুজনেরই সেই একই অনুভূতি ছিল। তারপরে তো মাঝখানে অনেক এরকম ছোট ছোট লীলা হয়েছে, তো যেটা এখন শেয়ার করতে গেলে হয়তো ভিডিওটা শেষ হয়ে যাবে। তাই পরে কোনো দিন আপনাদের সাথে গোপালের কিন্তু ছোট ছোট লীলা আমি শেয়ার করব। তো এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরে পুজোটা সেরে নেওয়ার জন্য। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। মাঝখানে বেশ কয়েকটা দিন একটু তাড়াতাড়ি উঠে পড়ছিলাম, তবে হাজব্যান্ডের নাইট ডিউটি চলে যাওয়ার পরে, ওই দুপুরবেলা ডিউটি হওয়ার পরে না আমি একটুখানি দেরি করে উঠি, ওই 7টা সাড়ে 7টার দিকে উঠি আর কি।
আজকে কিন্তু খুব একটা বেশি রান্নাবান্না করব না, কারণ আজকে অনেক কটা কাজ রয়েছে, সব কিছু গুছিয়ে নিতে হবে। সেই জন্য একটু মুসুর ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে। আর অনেক দিন হয়ে গিয়েছে এরকম সেদ্ধ ভাত খাইনি, তো দুজনেরই খুব ইচ্ছে করছিল আজকে একটু সেদ্ধ ভাত খাবো, তো সেটাই করছি। ভাতটা হয়ে গিয়েছে আর আলু আর ডাল সেদ্ধটা বসিয়ে এদিকে আমি কাজে লেগে পড়েছি। আজকে মোটামুটি সারাটা দিন আমার প্যাকটাপ রয়েছে, সারাটা দিন টুকিটাকি অনেক কাজ রয়েছে। তো সব ভিডিওর মধ্যে আজকে সমস্ত কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। অনেক কিছু ছোট ছোট জিনিস করেছি যেটা আমি আরও পরের দুটো ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। এই লিভিং রুমটা প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গিয়েছে ভালোভাবে পরিষ্কার করা হয়নি, পুরো ধুলো জমে গিয়েছে। এরকম কিন্তু কখনো ধুলো জমে না, তবে মাঝখানে কয়েকটা দিন না ওই দিকের কাজে এত বেশি ব্যস্ত ছিলাম, এদিকের দিকে আর তাকানোই হয়নি। আর বর্ষা হচ্ছিল তো সেরকম বেশি ধুলোবালি উড়াউড়ি করতো না, তাই আমার মনে হচ্ছিল ধুলো হয়তো বাড়িতে আসছে না খুব একটা, কিন্তু দেখলাম না, একদমই ভুল আমি। চারিদিকে বেশ মোটা পরদের ধুলো জমেছে। অল্প ধুলো থাকতে থাকতে না পরিষ্কার করে দিলে আমার মনটা বেশ ভালো থাকে আর কাজেও একটু কম সময় লাগে। আর আমি দেখেছি যখনই অনেক বেশি ধুলো জমে যায় আর এই কাজের পেছনে বেশি সময় দিতে হয় না, সেদিনে আমি অনেক বেশি ক্লান্তও হয়ে পড়ি। এই ক্লান্ত হওয়ার কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়লো। রাত্রেবেলা মাঝে মধ্যে না ভয়েস ওভার দিতে গিয়ে আমি খেয়াল করি আমার বেশ ঘুম পাচ্ছে। আগে আগে না আমি জেগে জেগে ভিডিও দিতাম, মানে মোটামুটি রাত 1টা 2টো অবধি হয়তো জেগে জেগে ভিডিও দিতাম, কিন্তু এখন সেটা একদমই পারি না। এখন মোটামুটি বিছানাতে গেলেই 1-2 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে আমার বেশ ঘুম পেয়ে যায়। আর আমি যদি সেই ঘুমটাকে উপেক্ষা করে ভয়েস ওভারটা দিতে আসি না, সারা রাত্রি আর আমার একদমই ঘুম হয় না। এরকম 1-2বার হয়েছে, আমি সারা রাত একদম ঘুমাতে পারিনি, শুধুমাত্র চোখটা বন্ধ করে পড়ে রয়েছি, কিছুতেই ঘুম ধরেনি। যেহেতু প্রথম ওই ঘুমটাকে আমি একদম ইগনোর করে দিয়েছিলাম, ঘুমোইনি, হয় ফোন দেখেছি না হলে ভয়েস ওভার দিতে গিয়েছি, সেই সময় কিন্তু আমার ওই যে ঘুমটা চটকে গিয়েছে, তারপরে কিন্তু একদমই আর ঘুম ধরতে চায়নি। আসলে শরীরের বয়স বাড়ার সাথে সাথে না শরীরের মধ্যে অনেক কিছু জিনিসের পরিবর্তন আমি লক্ষ্য করতে পারছি। তার উপরে আরও একটা কথা কি বলুন তো, মেয়েরা মা হয়ে গেলে না মেয়েদের মধ্যে অনেক বেশি শারীরিক পরিবর্তন আসে, যেটা হয়তো আমরা প্রথম বুঝতে পারি না, তবে দিন যাওয়ার সাথে সাথে কিন্তু সেই পরিবর্তনগুলো বেশ অনুভব করতে পারি। আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি, অনেক তাড়াতাড়ি বিরক্ত হয়ে পড়ি, অনেক তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড লাগে, নিজেদেরকে ডিপ্রেসড লাগে মাঝে মধ্যে। তো এগুলো যদিও আগে হতো না বা আগে হলেও তাড়াতাড়ি হ্যান্ডেল করতে পারতাম, এখন ছোট বেবি নিয়ে না সব কিছু হ্যান্ডেল করতে মাঝে মধ্যে একটুখানি হিমশিমই খেয়ে যায়। তো যাই হোক, ওদিকে কিন্তু ফ্রিজটাকে পরিষ্কার করে এদিকে চলে এসেছি সোফাটাকে ক্লিন করার জন্য। আজকে আর নিচের ওই যে কাপড়ের অংশগুলো রয়েছে না সেগুলোকে ক্লিন করছি না, কারণ সেগুলো আমার বেশিরভাগ সময় ঢাকা থাকে। তবে এই জায়গাগুলোতে এত বেশি নোংরা হয়েছে, আপনারা হয়তো ভিডিওর মধ্যে এখন বুঝতে পারছেন না, আমিও না এখন ভিডিওটা দেখে ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারছি না সত্যিই কতটা নোংরা রয়েছে। তবে বিশ্বাস করুন এগুলোর ভেতরে ভেতরে মানে খাঁজে খাঁজে না আমার মেয়ে খাবার ঢুকিয়ে রেখেছে। তো মাঝে মধ্যেই দেখতাম খাবার খেতে খেতে মুখে খাবার লাগাচ্ছে আর সোফায় গিয়ে হাত মুছে দিচ্ছে। আমি ওকে বহুবার মানা করেছি, তবে মারামারি বা বেশি বকাঝকা করি না, কারণ ও যদি এই সমস্ত জিনিসের রেস্ট্রিকশন পায় না, ও তাহলে ভয় পেয়ে থাকবে, বাড়িতে থাকতেই ওর ভয় লাগবে, সেই কারণে ওকে এই সমস্ত জিনিস করতে দিই। তবে মানা করি, মানে শেখাই যে এগুলোর মধ্যে হাত না দিতে। এখনও আমি এগুলো মোছার সময় ওকে বারবার বলছি, দেখতে পাচ্ছ মায়ের কত কষ্ট হচ্ছে, তুমি যে এগুলোতে হাত মোছো, আমার এগুলো পরে পরিষ্কার করতে কষ্ট হয় না। তো ওগুলো দেখে না বেশ বুঝছে, আমাকে অবাক হয়ে দেখছে, আমার যে ঘাম দিচ্ছে সেগুলোও দেখছে। তো পরে জানি আবার সব ভুলে যাবে, আবার সে ময়লা করবে। তো সেই কারণে না এখন আমি ওই ঘন ঘন ক্লিনিং আর করি না, ওই মাসে 1-2বার করে নিই আর কি। তো আজকেই সেরকম একটা দিন ছিল, একটুখানি পরিষ্কার করে নিলাম, স্ক্রচ বাইট আর একটুখানি ভিম বাদ দিয়ে ভালো করে ঘষে একদম ক্লিন করে নিয়েছিলাম। তারপরে একটা ভেজা কাপড় দিয়ে মুছেছি মোটামুটি 2-3বার মতো, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে একদম এটাকে শুকনো করে নিয়েছি। যেহেতু বর্ষার সময়, তার উপরে লেদারের উপরে যদি একটুখানি জল টল জমে থাকে না তাহলে ফাঙ্গাস হয়ে যায় আর কি। তো একদম শুকনো করে নিয়ে একটুখানি নারকেল তেল দিয়ে দিলাম আর কি, যাতে একটু চকচক করে আর ওই জল জমার ভয়টা না থাকে। আজকে আর এই সোফার কভারটা চেঞ্জ করলাম না, পরে একদিন করে দেব। যদিও বেশ ময়লা হয়েছে, তাও আর করতে ইচ্ছে করছে না, কারণ এরপরে অনেক কাজ রয়েছে। তো সব কিছু একদম মেপে ঝুঁকে করছি আর কি। তো সোফাটাকে একটু গুছিয়ে নিয়ে এখন আমি সেন্টার টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। সেন্টার টেবিলের ওপরে যে সাদা রঙের কাপড় দেওয়া থাকতো না, সেটার না এখন একদমই আস্ত নেই, সেটাকে একদম কালো করে ফেলেছে। আমি হাতেও ক্লিন করার চেষ্টা করেছি, তাও সেটা ভালোভাবে ক্লিন হয়নি। তো আজকে আর আমার কাছে সেন্টার টেবিলের জন্য কোনো রকম কাপড় নেই, তাই এমনিই দিয়ে দিলাম। আর সেন্টার টেবিলের ওপরে যে সাদা রঙের ভাঁজটা দেখতে পাচ্ছেন, সেটার ওপরে একটুখানি কারুকার্য করা রয়েছে। আসলে আমার মেয়ে ভাঁজটাকে পুরো 2 টুকরো করে ভেঙে দিয়েছিল। একদিন না দুপুরবেলা রান্না করছিলাম, ওর বাবার সাথে খেলছিল, হঠাৎ করে ওর কী মনে হয়েছে সেন্টার টেবিলের ওপরে যে কাপড়টা থাকে ওইটাকে টেনে
ফেলেছি আর কি। তারপরে হাতের কাছে এই ভাঁজটাকে পেয়েছে, এমনিই ছুঁড়ে দিয়েছে। ও ভাবতেই পারেনি যে ওটা ভেঙে যাবে বলে। তো ছুঁড়ে দেওয়ার পরেই একদম দু টুকরো হয়ে গিয়েছে। আর আমি রান্না করতে করতে যখন পেছন ফিরে দেখি ওটা ভেঙে গিয়েছে। তো আমি সেই সময় একটুখানি রাগারাগি করেছিলাম। তারপর ওর বাবা বললো ওটাকে ঠিক করে দেবে। আমি মেয়েকে আর বিশেষ কিছু বলিনি, ওকে শুধু এই সমস্ত কথাগুলোই বলি যে এগুলো তো অনেক শখ করে আমি কিনি, তুমি ভাঙলে তো আমার কষ্ট হবে। তো সেটাও বুঝেছে। তো বুঝলেও ওই জানি 2-4 দিনের জন্য। তারপরে আবার ওকে দেখেছিলাম ও চেষ্টা করছিল ওই ফ্লাওয়ার ভাসের ওপরে যে ফ্লাওয়ারটা থাকে ওইটাকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলার। এখন জানি না বাচ্চাদের মধ্যে হয়তো এই টেন্ডেন্সিগুলো থাকে। আমার মেয়ের মধ্যে না আগে এই ধরনের ডেস্ট্রয়াল টেন্ডেন্সি ছিল না, তবে এখন দেখি এটা ভাঙা ওটা ভাঙা, এটা টানাটানি করার ও চেষ্টা করে। তো যাই হোক, ছোটো বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো থাকা ভালো, এগুলোও মাঝে মধ্যে একটা ডেভেলপমেন্টাল স্টেজ ওদের মধ্যে। তবে এই সময়গুলো না একটুখানি কন্ট্রোল করতে হয়, তা না হলে বড় হলে এই জিনিসগুলো থেকে যায় আর কি। তো আমি চেষ্টা করি নিজের মতো করে ওকে একটুখানি শেখানোর, যাতে এগুলো বিশেষ কিছু না করে। তো ওর বাবা সেই মুহূর্তের জন্য ওই ভাসটার নিচে একটুখানি ফেভিকুইক দিয়ে চিটিয়ে দিয়েছিল। তারপরে আবার 2-4 দিন পরে ওই দড়িগুলো এনে না ফেভিকুইক দিয়ে আবার সুন্দর করে দিয়েছে আর কি। খুবই নিট অ্যান্ড ক্লিন কাজটা হয়েছে, খুব ভালো লেগেছে আমার। সেই কারণে ভাসটাকে আমি ওইখানটাতেই রেখেছি আবার। যাই হোক, গল্প করতে করতে কিন্তু ওদিকে আরও একটা ছোট্ট কাজ করে নিলাম। আমাদের যে ব্যালকনিটা থাকে সেটা একটু ক্লিন করে নিলাম। গাছগুলোকে সরিয়ে সরিয়ে ভালো করে তার নিচটা ঝাড়ু মোছা করে নিয়েছি। আর যেই জায়গাগুলো জুতো থাকে সেই জায়গাতেও বেশ বালি জমে, তো সেগুলোও ভালো করে ক্লিন করে এখন চলে এসেছি জামা কাপড়গুলোকে ফোল্ড করে নেওয়ার জন্য। বিকেলেরও টুকিটাকি কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করছি, কারণ এরপরে যে কাজগুলোতে হাত দেবো সেগুলো একটু লম্বা কাজ রয়েছে। আর এর সাথে সাথে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো নিয়ে চলুন। রিকু পাত্র, মৌসুমি ব্লগ জোন, রাজিয়া খান, জয়ীর পরিবার, হাউসওয়াইফ ঝুমা, মৌ লাইফস্টাইল, ঈশিতা সাহু, সুমিতাস ব্লগ, সঞ্চিতা দে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। সুমিতাস ব্লগ আইডি থেকে দিদিভাই লিখেছে, আমি প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব সুন্দর লাগলো ভিডিওটা। প্রথমবার আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে। আর এই তো এখন কিন্তু ফাইনাল একটা কাজ করতে চলে এসেছি। এই যে আলমারির ওপরটা না অনেক দিন হয়ে গিয়েছে পরিষ্কার করে নিই, যবে থেকে এনেছি তবে থেকেই আমি এর ওপরে না একটা কাভার দিয়ে রেখে দিয়েছিলাম। ধুলো তো জমেছিল, তবে পরিষ্কার করতে আর ইচ্ছে করতো না। তবে আজকে না বিশেষ একটা কারণেই আমি এই জায়গাগুলো পরিষ্কার করছি, একদম কোনায় কোনায় ধরে জায়গাগুলো একটু ক্লিন করে ফেলছি আর কি। আবার আমি সমস্ত কিছু মুছে টুছে গুছিয়ে রেখে দিলাম। আর এখন আমি এই যে পালঙ্কটা ক্লিন করে নিচ্ছি। এই রুমটা আমার মোটামুটি মাসে 2-3 বার মতো ক্লিন করি, সপ্তাহে একবার বা মাঝে মধ্যে ইচ্ছে করলে না আমি 1 সপ্তাহ ছেড়েও দিই, হয়তো করি না, কারণ এখানটায় তো আমরা সবাই খুব একটা বেশি থাকি না। তো যখন প্রয়োজন মনে হয় তখনই করি আর কি। বর্ষার সময় না যে কোনো ধরনের কাঠের জিনিসের ওপরে একটুখানি বেশি খেয়াল রাখতে হয়। তবে আমার এই কাঠটার ওপরে খুব একটা বেশি যত্ন নিতে হয় না, কারণ এটা খুব ভালো একটা কোয়ালিটির কাঠ রয়েছে। তাও আমি চেষ্টা করি যখন বর্ষাটা পড়ে সেই সময় না একবার তেলকে লাগিয়ে দিতে। এটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। ভিনিগার একটুখানি তেল দিয়ে এই জিনিসগুলো ক্লিন করলে অনেক বেশি চকচকে হয়ে যায়। আর এদিকে আমি ক্লিন করছি, আমার মেয়ের খুব বেশি মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে। সকালবেলা গোপালকে যে সন্দেশটা ভোগে দিয়েছিলাম ওটা খাবে খাবে করে লাফাচ্ছে। আর আমি বলছি কাজগুলো সেরে তোমাকে আমি দিচ্ছি, কিছুতেই হবে না। ও নিজের থেকে এসে কিন্তু গোপাল দাদার কাছ থেকে মিষ্টিটা নিয়ে গেল। তো ওদিকে ওর বাবা আর মেয়ে খাচ্ছে, আমি এদিকে চটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। এই যে আলমারিটা দেখতে পাচ্ছেন, এটাকেও না একটুখানি সামনে টেনেছি। আলমারির পেছন দিকে একদমই জায়গা ছিল না, অনেক ধুলো জমে গিয়েছিল। একটুখানি সামনে টেনে আলমারির পেছনটা ভালো করে ক্লিন করে নিলাম। আর তার সাথে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।